প্রশ্নটা হলো কারাতে শিখে কোনো আর্থিক লাভ আছে কিনা, অর্থাৎ কারাতে শিখে কি টাকা ইনকাম করা যায়। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে। আমাদের কারাতেতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই। বেশিরভাগ ক্ষেত্রে যারা নতুন ভর্তি হতে আসে তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করে, যাদের মধ্যে সবচেয়ে কমন প্রশ্ন হলো যে কারাতে করে কত টাকা ইনকাম করা যায়, বা কারাতের মাধ্যমে কি টাকা ইনকাম করা যায়, অথবা কারাতে শিখলে কি চাকরি হয়। এরকম আরো নানান প্রশ্নের সম্মুখীন হই। তো আমরা এই ধরনের প্রশ্নগুলোকে আজকে একটা ভিডিওর ভিতরে এটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ইয়াং কিং কারাতে সেন্টারের বিভাগীয় প্রধান প্রশিক্ষক সেন্সি মোহাম্মদ ফরমান আলী। আমরা তার কাছ থেকে জেনে নেব আমাদের এই সকল প্রশ্নের উত্তরগুলি। তো চলুন আমরা সেন্সির সাথে কথা শুরু করি। আসসালামু আলাইকুম সেন্সি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আজকে আমাদের এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্যটা হলো যে বিভিন্ন সময় যারা কারাতে সম্পর্কে খুব বেশি জানে না তারা আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করে থাকে, যে এই ধরনের প্রশ্নগুলা বিশেষ করে তারা কারাতের আর্থিক সুবিধা অথবা কারাতের ক্যারিয়ার জনিত বিষয়গুলো নিয়ে তারা বেশি জানতে চান। তো আপনাকে আমরা এই বিষয়ে আমি কিছু প্রশ্ন করতে চাই। অ্যাকচুয়ালি প্রশ্নটা আমার না, অভিভাবকদের এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি প্রশ্নগুলা করব। তো আমরা শুরু করি। জি আচ্ছা, আমাদের প্রথম প্রশ্নটি আপনার কাছে, আমাদের প্রথম প্রশ্ন হলো কারাতে শিখতে আসলে কতদিন লাগে? প্রকৃতপক্ষে সাধারণ যারা আছে, সাধারণ মানুষগুলা চিন্তা করে যে আসলে ব্ল্যাক বেল্ট পেলেই হয়তো আমার কারাতে শিক্ষাটা শেষ হয়ে যায়। তো যদি তাদের মতো করে উত্তর দিই তাহলে ব্ল্যাক বেল্ট পেতে আমাদের সংগঠনে 3.5 বছর সময় লাগে। তো এইটুকু সময় পর্যন্ত। কিন্তু প্রকৃত অর্থে যদি আমি কারাতেকে ধরি তো এটা লং টাইম প্রসেস, এটা ট্রেনিং এর মধ্যে থাকতে হয়। এটার উদ্দেশ্যটার উপর নির্ভর করে যে আমি কতদিন শিখতে চাই বা শিখবো। হয়তোবা কেউ থাকে এটাকে নিয়ে শুধু আত্মরক্ষার কলা কৌশল হিসেবে শিখতে চায়, যেটাকে রপ্ত করতে দীর্ঘ সময় লাগে। দীর্ঘ সময় মেবি বলতে গেলে এটা কন্টিনিউয়াসলি ট্রেনিং এ রাখতে হতে পারে। সেটা তোমার 6 বছর হতে পারে, 9 বছর হতে পারে, 10 বছর হতে পারে। লং টাইম, যতদিন সে এটাকে চর্চা করবে ততদিনই কারাতে শিখবে। আচ্ছা আচ্ছা। আর যদি এটাকে আমরা বলি প্রফেশনাল হিসাবে, যে একজন ন্যাশনাল খেলোয়াড় হওয়ার জন্য শিখতে চাই, তো সেমও যতদিন খেলতে চাইবে ততদিন তাকে এটাকে রপ্ত করতে থাকতে হবে। আচ্ছা, তাহলে বিষয়টা দাঁড়ালো যে এটা সাধারণ অন্যান্য স্পোর্টস এর মতো, অর্থাৎ কেউ যদি ক্রিকেটার হতে চায় সে যতদিন খেলাধুলা করবে তাকে ততদিনই এটার সাথে যুক্ত থাকতে হবে। এমনকি সে যদি বাদ দেয় সে তার কিন্তু স্কিল থেকে আউট হয়ে যাচ্ছে। জি জি। সুতরাং বলা যায় যে কেউ যদি কারাতে শিখতে চায় এটা তার জীবনের সাথে যুক্ত করে নিতে হবে, অর্থাৎ তার জীবনেরই একটা অংশ, যেমন খাওয়া, ঘুম, চলাফেরা, ঠিক সেই রকমই তেমনি একটা অংশ তৈরি করে নিতে হবে। আচ্ছা, যাই হোক, তাহলে আমার মনে হয় এরপরে অভিভাবক এবং শিক্ষার্থীদের এই কনফিউশনটা দূর হবে, কারণ অনেকে মনে করেন যে আমি 3 মাস বা 6 মাস শিখে বসে থাকবো। তো তিনি বসে থাকলে অবশ্যই তার স্কিলটা নষ্ট হবে। অবশ্যই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এরপরে আপনার কাছে প্রশ্ন, যে আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে ভাই বা স্যার আমার বয়স এরকম, বা আমি অমুক, আমি তমুক, আমি এই কাজ করি, আমি কি কারাতে শিখতে পারবো? তো আমার প্রশ্নটা হলো যে আসলে কারা কারাতে শিখতে পারে? 4 বছরের ঊর্ধ্বে যে সকল বাচ্চারা স্কুল যাইতে পারবে এরকম প্রত্যেকটা বাচ্চারাই শুরু করতে পারবে, এবং এটা শেষ অবধি মৃত্যুর আগ পর্যন্ত। যে কোনো বয়স যদি সে স্বাভাবিকভাবে সুস্থ থাকে, অর্থাৎ কোমরে ব্যথা অথবা অন্য কোনো জায়গায় ব্যথা যেটাতে ডাক্তার নিষেধ করছে তাদের মুভ করতে, ডাউন হতে, এরকম পেশেন্ট ব্যতীত যে কেউ আসতে পারে, যে কোনো বয়সে। আচ্ছা, সেটা অবশ্যই 4 এর উপরে হতে হবে। অর্থাৎ 4 থেকে শুরু করে যে বৃদ্ধ হওয়া পর্যন্ত একজন সুস্থ মানুষ কারাতে চর্চা করতে পারে। হ্যাঁ, এবং সেটা আমাদের প্রতিষ্ঠানের জন্য বলছি। কেউ যদি তার নিজের প্রতিষ্ঠানে 2 বছর 2.5 বছর বয়সে দেয় সেটা বা নেয়, আচ্ছা, সেটা সম্পূর্ণই তাদের। কিন্তু আমরা আমাদের প্রতিষ্ঠানে 4 বছরের উপরের থেকে নিই। আচ্ছা আচ্ছা। আপনার কাছে আমাদের পরের প্রশ্ন, কারাতে শিখলে আসলে একবারে কয়জনের সাথে ফাইট করা যায়? এটা কিন্তু অনেকে মজার ছলে আমাদেরকে জিজ্ঞেস করে, যে আমরা যারা কারাতে করি তাদেরকে দুটা প্রশ্ন জিজ্ঞেস করা হয় সাধারণত। প্রথম প্রশ্ন হলো ঘুষি দিয়ে দেয়াল ভাঙা যায় কিনা, আর দ্বিতীয় বিষয় হলো কয়জনের সাথে ফাইট করতে পারবা। তো আমার প্রশ্নটা আসলে এটাই যে কারাতে শিখলে আসলে এরকম কয়জনের সাথে ফাইট করা যায়, বা আদৌ ফাইট করা যায় কিনা। এটা খুব কমন প্রশ্ন, এটা আমরা প্রায় ফেস করি এবং খুব ইরিটেটিং মনে হয়। তারপরেও বিষয়টা আসে কি যে এটা আমাদের উপরে নির্ভর করে। আমরা প্রতিষ্ঠানটাকে বা সংগঠনে যেটা শেখাই সেটা কৌশল শেখাই। যেমন স্কুলে আমাদেরকে যোগ এবং বিয়োগ শেখায়, এন্ড কত ডিজিটের অঙ্কটা আমরা যোগ বা বিয়োগ শিখবো,
বা করতে পারবো, এটা আমাদের সক্ষমতার উপরে নির্ভর করবে। এক্স্যাক্টলি। ঠিক ওইরকম ভাবে আমরা যখন কৌশলটাকে শিখি, সে কৌশলে কতজন আমাদের সঙ্গে আসবে এবং আমরা সেই কৌশলটাকে কতটুকু রপ্ত করে প্রয়োগ করতে পারবো তার উপরে নির্ভর করবে। এর আচ্ছা কোনো আচ্ছা। নির্দিষ্ট সংখ্যা আমি কাউন্ট করে বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, অর্থাৎ কেউ যদি স্কিলফুল হয় তার কাছে 10-12 জনের ব্যাপার না, আবার কারো যদি স্কিল কম থাকে তার সে একজনের কাছে কুপকাত হতে পারে। এটা হ্যাঁ। সম্পূর্ণ তার প্রশিক্ষণের যেমন উপর নির্ভর করে। অনেকে মনে করে যে 3 মাস, অনেকে ব্যবসার উদ্দেশ্যে 3 মাস 4 মাস বিভিন্ন কোর্স খুলে বলে যে আমি সেলফ ডিফেন্সের কোর্স করিয়ে দিয়েছি, কিন্তু এই 3 মাস কোর্স কমপ্লিট করার পরে একটা স্টুডেন্ট এতটুকু স্কিল অর্জন করতে পারে না, সে একজনের সঙ্গেই দাঁড়াতে পারবে। ঠিক। তো এটার শারীরিক সক্ষম একজন ব্যক্তি যার সাথে প্রতিপক্ষের যদি শারীরিক সক্ষমতা না ম্যাচিং করে, অর্থাৎ পাওয়ার শক্তি, সে 3 মাস 2 মাস 2.5 মাস ট্রেনিং করে কখনোই এটাকে গেইন করে ওর কাছ থেকে আসতে পারবে না। আচ্ছা আচ্ছা। কিন্তু যদি এটার মধ্যে দেখা যায় যে তার দীর্ঘ সময়ের একটা কৌশল রপ্ত করতে সক্ষম হয়েছে, তাহলে প্রতিপক্ষ যতই সুঠাম দেহের অধিকারী হোক না কেন, তার কৌশলের কাছে পরাজিত হবে। আচ্ছা তো এটা দিয়ে বোঝা যায় যে আসলে কৌশলটা চর্চার উপরে নির্ভর করে, এটার জন্য সময়টা মেটার করতে হয়। 2 মাস 3 মাস এটা ট্যাবলেট ক্যাপসুলের মতো গিলে খাওয়া যায় না। এক্স্যাক্টলি। আচ্ছা, আপনার কাছে আমাদের পরবর্তী প্রশ্ন, কারাতে কি আসলে কাজ করে? অর্থাৎ আমরা এই যে বিভিন্ন যে পাঞ্চ করি, কিক করি, বা অনেকে আসলে একটু মজা করেই বলে যে ওটা চায়না সিনেমাতে যে বিভিন্ন দেখে যে বিভিন্ন হাতের একটা জটিল মুভমেন্ট, তো তারা এটা নিয়ে অনেকে ঠাট্টা তামাশা করে যারা আর কি কারাতে সম্পর্কে জানে না বা এই ধরনের মানুষগুলা। আমি এক্স্যাক্টলি তাদেরকে দোষ দিচ্ছি না, তারা অন্তত এই বিষয়গুলো দেখে জন্যই তারা প্রশ্নটা করে যে আসলে কি কারাতে কাজ করে, বা বাস্তবে কি আসলে কারাতে দিয়ে কারোর সাথে ফাইট করা যায় বা পারা যায়? প্রকৃত অর্থে যদি আমরা বলি, মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা থেকে মানুষ অনেক রকম চিন্তা করতে পারে। যেমন মানুষ একসময় চিন্তা করতো আকাশের দিকে তাকিয়ে থেকে কেউ কি কোনোদিন চাঁদে যেতে পারবে, চাঁদ দেখতে পারবে, কিন্তু মানুষ চাঁদে গেছে। এখান হ্যাঁ। থেকে দেখে অনেক সময় বলা যায় চাঁদে বুড়ি বসবাস করে, কিন্তু আসলে কি বুড়ি বসবাস করে? তো তদ্রূপ অবস্থায় আমাদের এই জায়গা থেকে যদি আমরা বলি, আসলে এই জায়গাটা কাজ করে কতটুকু, এটা ফিল করব আমরা যখন কোনো সমস্যায় পড়বো এবং এটার দ্বারা আমরা শিক্ষা অর্জন করব। যেমন আমি টাকার ব্যাগ নিয়ে রাস্তায় যাচ্ছি, এখন কথার কথা সে আমি একটা হিরণখোরকে দেখে, যার বডিতে কোনো স্ট্যামিনার নাই, এরকম একটা মানুষকে দেখেও ভয় পাচ্ছি। কেন? তো সে হচ্ছে যে কোনো অবস্থায় কেড়ে নিতে পারে, এটা আমার আতঙ্ক। তো এই জায়গাটাতে আমি কতটুকু নিজেকে সেফ মনে করব? যখন আমার মধ্যে আত্মবিশ্বাসটা তৈরি হবে কারাতে শিখে, তখন ওই জায়গাটাতে মনে হবে যে না, এটা অসুবিধা নেই, এটা আমি কভার করে নিতে পারবো। এই আত্মবিশ্বাস তৈরির ক্ষেত্রে কারাতে হেল্প করবে। এর সাথে সাথে আপনার বডির যে একটা শারীরিক সুস্থতা আছে, এইটা থাকতে আপনাকে সাহায্য করবে। প্রতিনিয়ত আপনার ব্রেনটাকে চৌকস করতে আপনাকে এই কারাতে সহযোগিতা করবে। কারাতেটা হচ্ছে টাইমের উপর নির্ভর করে। প্রত্যেকটা অ্যাকশনের বিপরীতে আপনাকে রিঅ্যাকশন করতে হয়, আদারওয়াইজ আপনি এটার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। এটার দ্বারা আপনার মেধা, আপনার চোখ, অন্যকে চিন্তা করার শক্তি, প্রতিপক্ষ শত্রু কে আছে তাকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। রাস্তায় যখন হাঁটছেন তখন প্রতিপক্ষের চোখ মুখ দেখলে আপনি ফিল করতে পারবেন এই ভদ্রলোকটা আমার জন্য কতটা ক্ষতিকারক হতে পারে, আসলে কি চিন্তাই করতে পারে। আর যদি আপনি গেস করতে পারেন, তাহলে তার জন্য আপনি একটা, যেমন অসুখ আসলে তার প্রতিষেধক আসে, তা আপনার মাথায় চিন্তা আসলেই আপনি সাথে সাথে নিজেকে প্রস্তুত করবেন, কারণ আপনার আত্মবিশ্বাস আছে, কারণ আপনি কৌশলটা রপ্ত করেছেন। তো অবশ্যই আমি বলতে পারি যে কৌশল কখনো বৃথা যায় না, কাজে লাগবে। আচ্ছা, তো এটার সাথে আমি একটু বিষয় অ্যাড করতে চাই, আমি আপনার সাথে পুরোপুরি একমত। আমি নিজে যেটা বিশ্বাস করি যে, আমি সঙ্গীত দিয়ে যদি উদাহরণ দিই, যে যে সঙ্গীতের চর্চা করে অর্থাৎ প্রফেশনালি গান শিখে, যে শিখে না তার চেয়ে সে কিছুটা হলেও ভালো পারবে। অবশ্যই অবশ্যই। যে আবৃত্তি চর্চা করে সে নিশ্চয়ই যারা চর্চা করেন তার চেয়ে ভালো পারবে। তেমনি করে যে কারাতে চর্চা করে, যে চর্চা করে না অবশ্যই তার চেয়ে তার কিছু না থেকে কিছু better ভালো হবে। পারা উচিত। তো এক্স্যাক্টলি। এই বিষয়টা আমাদের সাধারণ যারা কারাতে করে না বা নন কারাতে পার্সনদের আমাদের মেসেজটা দেওয়ার উদ্দেশ্যে আর কি বলা। আচ্ছা, এরপরে আমাদের প্রশ্নটা হলো যে কারাতে এবং অন্য মার্শাল আর্টের মধ্যে পার্থক্য কি? অনেক সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন মার্শাল আর্ট চালু প্র্যাকটিস আছে। হয়ে থাকে। তো সাধারণ মানুষ অনেক সময় কনফিউজড হয়ে যায় যে আমি কোনটায় ভর্তি হব, বা আমার জন্য কোনটা আসলে উপযোগী, তো এটা বা ওটা এর ভিতরে কোনটা ভালো। তো এই বিষয়ে আসলে আপনার মতামতটা কি? আসলে আমি কারাতে করি। কারাতে যখন করতে যাই তখন আমার চিন্তা শক্তি নিয়ে আমি কারাতে করতে গেছি। ভালো মন্দ বিবেচনা করে সুবিধা অনুযায়ী আমার হাতের কাছে পেয়েছিলাম কারাতে। সেটা নিয়ে কাজ করেছি। এবং পরে এর সুবিধাটা আমি বুঝতে পেরেছি আমার মতো করে। যেমন আমি যখন দেখেছি তাইকোয়ান্ডো ট্রেনিংটা হয়,
তো তাইকোয়ান্ডোর অ্যাকশন রিঅ্যাকশনের ক্ষেত্রে ওরা শুধুমাত্র পাটাকে গুরুত্ব দেয় বেশি এবং ইউজ করে, এবং আমাদের ক্ষেত্রে আমরা হাত এবং পা দুটাকেই বেশি গুরুত্ব দিয়ে ব্যবহার করে থাকি। আবার আরেক দিকে যদি বলি, মার্শাল আর্টের আরেকটা পার্ট বক্সিং। বক্সিং এ যদি যান তো ওরা বেশিরভাগ থ্রো করে হাত দিয়ে, এবং ওদের প্রত্যেকটা হিট পাওয়ার মানে ডিফেন্সের কাজগুলো সব হাত দিয়ে থাকে। এবং এখানেও তুলনা যদি করি তাহলে আমাদের হাত এবং পা দুটারই ব্যবহার আছে, সেক্ষেত্রেও আমরা এদের থেকে একটু ব্যতিক্রম ধর্মী নিজেকে মনে করি। আবার যদি আমরা এই জায়গায় যাই উশুর ক্ষেত্রে, তো উশুটা হচ্ছে ফুল পাওয়ারফুল একটা গেম। যদি খেলা হিসেবে আমরা বলে থাকি, তো খেলার ক্ষেত্রে ফুল পাওয়ার প্লে করলে প্রতিপক্ষ যেমন আহত হয়, রক্তাক্ত হয়। তো যদি শুধু খেলার ক্ষেত্রে বলি, কারাতেও আমার পাওয়ারফুল একটা টুর্নামেন্ট, আমি যদি মনে করি এটাকে পাওয়ার কন্ট্রোল করে ইউজ করি, নন কন্ট্যাক্ট খেলা আমাদের। যদি এটাকে দেখি খেলা হিসাবে, তাহলে আমি মনে করি যে কারাতেটা বেস্ট, কারণ আমাদের একটা কন্ট্যাক্টটাকে মানে নিয়ন্ত্রণ করে অ্যাপ্লাই করা হয়। সেই নন কন্ট্যাক্ট স্পোর্টস, হ্যাঁ, নন কন্ট্যাক্ট স্পোর্টস হওয়ার কারণে আমার দিক থেকে কারাতেটা বেস্ট। এবং খেলা তো অবশ্যই ফ্রেন্ডলি ম্যাচ হবে, প্রতিপক্ষের সাথে খেলা খেলবো, খেলা শেষে প্রতিপক্ষ রক্তাক্ত, আমি হাসতে হাসতে বের হচ্ছি, এটা মানে আমার কাছে অমানবিক মনে হয়। খেলাটাকে যখন আমি খেলার মতো করে নেব তখন একরকম, প্রতিপক্ষকে যখন শত্রুর মতো করে নিব তখন আমার প্রয়োগটা আরেক রকম। সব মিলিয়ে ওভারঅল মিলিয়ে সব গেমের সাথে এই জন্য আমার কারাতেটা ভালো লাগে। আর তাছাড়া তো প্রতিপক্ষ তো আমার শত্রু না যে আমি তাকে মেরে একদম রক্তাক্ত করে দেব। হ্যাঁ, তো আমার মনে হয় সেই দিক দিয়ে কারাতে একটা আদর্শ গেম হতে পারে, কারণ এখানে আমরা যেমন খেলার মাঠে নামার আগে প্রতিপক্ষের সাথে হ্যান্ডশেক করে নামি, হাসি মুখে নামি, এবং হারি বাজিতে যাই হোক আমরা মাঠ থেকে ওঠার সময় আবার হ্যান্ডশেক করে বা কোলাকুলি করে হাসি মুখে আমরা মাঠ থেকে ফিরে আসি। হ্যাঁ, অবশ্যই আমি কোনো গেমকে ছোট করে বা কোনো গেমকে অপমান করা আমার উদ্দেশ্য না, কিন্তু আমি আমার ওপিনিয়নটাও বললাম, আমার কাছে যেটা ভালো লাগে। আর যেগুলা পার্থক্য আমি আমার মতো করে দেখতে পেয়েছি কারাতের সাথে অন্যগুলা, কেউ হয়তো বা বিষয়টা নিয়ে মাইন্ড করতে পারে, আমি অন্য গেমের সম্পর্কে এটা বললাম, তাদের প্রত্যেকের ভালো লাগা তাদের মতো করে, আমার ভালো লাগার জায়গা এগুলা ছিল এবং আমার বুঝটা এরকম ছিল। আসলে সকল গেম এবং সকল প্রকার মার্শাল আর্টের উপরে সম্পূর্ণ রেসপেক্ট রেখেই বলছি, শুধু আমরা যেহেতু কারাতে করি সেহেতু আমাদের কাছে যে কারাতের সুবিধাগুলো মনে হয়েছে আমরা সেই বিষয়গুলাই দর্শকদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আপনার কাছে আমাদের পরবর্তী প্রশ্ন, এই যে আধুনিক যুগ যেখানে দূর থেকে একটা স্নাইপার দিয়ে শট করে একটা মানুষকে মেরে দিচ্ছে বা পিস্তল দিয়ে মেরে ফেলছে, তো এই আধুনিক যুগে এসে কারাতেটা কতটুকু কাজ করবে বা কতটা যুক্তিযুক্ত কারাতে শেখা? কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই যে আধুনিক অস্ত্রের কাছে আসলে তারা কারাতেকে যোগ্য মনে করে না, তারা মনে করে যে এটা তো আধুনিক অস্ত্রের যুগ, এখন কি হাতে মারামারির মতো আর সময় বা পরিস্থিতি আছে নাকি? তো এই ক্ষেত্রে আসলে কারাতে শেখাটা কতটুকু যুক্তিযুক্ত? আমার কাছে এই প্রশ্নটার উত্তর এইটাই যে আপনি একজন সাধারণ মানুষ, আমিও একজন সাধারণ মানুষ। অসাধারণ আমি বলতে চাচ্ছি না তারা কারা, যাদের কাছে অস্ত্র থাকে। তো সেই লাইসেন্সবিহীন অস্ত্র যাদের কাছে থাকে সে সকল মানুষদের সাথে আপনার আমার পরিচয় বা সব সংখ্যাগরিষ্ঠতায় তারা খুব কম। আপনার আমার রাস্তায় যখন দেখা হয়, যে কোনো প্রবলেমে আমরা পড়ি, সাধারণত সেগুলোর জন্য যদি আমি গণ্য করি, সে সকল প্রবলেমের জন্য আপনি এগুলোর জন্য প্রস্তুত আছেন। আর থাকলো পরবর্তী যে বিষয়গুলা, সে বিষয়গুলোর ক্ষেত্রে যদি আমরা স্বাভাবিকভাবে দেখি, এটা আত্মরক্ষার কলাকৌশল, এটার জন্য শিখছি, সেক্ষেত্রে ছোটখাটো প্রবলেমগুলো আমরা সলভ করতেই পারছি আশপাশে। এখন আপনার আচমকা রাস্তায় কলেজের মধ্যে কোনো প্রবলেম হয়েছে, ধাক্কাধাক্কি হয়েছে, এবং আপনি ভদ্রভাবেই তাকে সরি বলছেন, কিন্তু সে মানে উদ্ধত্ত আচরণ করে আপনার সাথে, উগ্র আচরণ করতে করতে আপনার সাথে একটা গন্ডগোলের মধ্যে চলে গেল। সে সময়টা কি রাইফেল বের করবে? সে কি প্রস্তুতি নিয়ে এসেছিল বাসার থেকে? এরকম জায়গায় আপনি নিজেকে সেভ করে, আপনার আত্মসম্মান সেভ করে আপনি বের হতে পারছেন। তদ্রূপ একটা মেয়ে মানুষ যখন কিডন্যাপের সম্মুখীন হয় অথবা তাকে টিস করা হয়, এরকম জায়গায় কখনো কেউ টিস করতে আসলে রাস্তার গলির মোড়ে বসে কেউ এরকম রিভলভার নিয়ে যায় না। এরকম জায়গার জন্য আপনি প্রস্তুত থাকেন। আপনি কেন এটা ভেবে নিচ্ছেন যে আপনি কোনো গ্যাং এর আন্ডারে পড়বেন এবং আপনার মানে সরাসরি এরকম রাইফেল, আপনাকে রিভলভার এগুলা নিয়ে ধরবে, সেই জায়গা থেকে আপনাকে এটা রক্ষা পেতে হবে। তো নিত্য নৈমিত্তিক দিন যেমন আমরা স্বাভাবিকভাবে বের হলে অটোমেটিকলি রাস্তায় খিদা লাগছে, খাচ্ছি, এরকম ভাবে আমাদের যে কোনো বিপদ আসতে পারে, সে সকল বিপদের জন্য আমরা নিজেকে কন্ট্রোল করার জন্য, নিজের প্রয়োজন অনুযায়ী নিজেকে ব্যবহার করার জন্য কারাতেটা শিখি। যেমন যদি আমরা বলি কোনো স্পেশাল ডে আমরা বাইরে হোটেলে খেতে যাচ্ছি, সেটা তো নির্ধারিত, তো ঠিক ওই রকম ভাবে নির্ধারিত ভাবে কোনো গ্যাং এর সাথে তখন আপনি আইনের আশ্রয় নেন, পুলিশের আশ্রয় নেন, সেই ক্ষেত্রে আপনি বাঁচতে পারবেন, কারণ আপনি জানেন আপনার শত্রু কারা। সেইটুকু, আর বাদ বাকিটা আপনার উপরে নির্ভর করবে। হ্যাঁ, আচ্ছা, তার মানে আমরা যারা আম জনতা,
আমাদের রাস্তায় বিভিন্ন কারণে যখন গ্যাঞ্জাম বাঁধে, আমরা কিন্তু দৌড়ে কোথায় লাঠি পড়ে আছে অথবা খালি হাতে দুটো ঘুষি মারা, এদিকেই ফোকাস করি। আর আরেকটা কথা বলতে পারি যে আমাকে যদি কেউ অস্ত্র হাতে মারার জন্য খোঁজে, তার মানে আমার হাতেও তখন একটা অস্ত্র থাকবে, আমি তখন সেই লেভেলেরই একজন হব। তো এই কারণে আমি বলতেছি। এটার সাথে আরো একটা যদি আমি বলতে চাই যে আমাদের লাইসেন্স নিয়ে যে কাজটা, আপনি একটা অস্ত্র রাখবেন, আপনাকে লুকিয়ে চুরি করে বেআইনি ভাবে যেতে হবে। আর আপনি যখন এই কারাতে অস্ত্রটা আপনার কাছে রাখবেন, এটার জন্য সর্বস্বীকৃত, কেউ আপনাকে এটার জন্য বেআইনি ভাবে Exactly. ধরবে না, এটার জন্য কোথায় কৈফিয়ত দিতে হবে না। আচ্ছা, এরপরের প্রশ্ন, আমাদের আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হতে যাচ্ছে, অর্থাৎ সকল অভিভাবক এবং সকল শিক্ষার্থীরা এই প্রশ্নটাই মূলত বেশি বারবার জানতে চায়। প্রশ্নটা হলো, কারাতে শিখে কোনো আর্থিক লাভ আছে কিনা, অর্থাৎ কারাতে শিখে কি টাকা ইনকাম করা যায়? এটাই আপনার কাছে প্রশ্ন। যদি টাকা ইনকাম করার প্রসঙ্গ আসে, তাহলে বলি যে খেলোয়াড় হিসেবে জাতীয় দলে অংশগ্রহণ করতে পারলে, সেটা সেনাবাহিনীর টিমে হোক, আনসারে হোক, অথবা বিজিবিতে হোক, এরকম বিভিন্ন বাহিনীগুলো আমাদের এই খেলোয়াড়দের চাকরি দিয়ে থাকে। এখন আপনার লক্ষ্য বস্তুটা কোথায় এবং কি আপনি সেটআপটা কিভাবে করেছেন সেটা দেখতে হবে। সেটার উপরে এখন আপনি মাস্টার ডিগ্রি অর্জন করে ডক্টরেট করেছেন এবং আপনি একটা ট্যালেন্টেড ডক্টর, আপনি কি এই বাহিনীর মধ্যে অংশগ্রহণ করে নিজের এই সামান্য কিছু বেতন নিয়ে এভাবে কাভার করে যেতে চাইবেন? এটা আপনাকে ডিসাইড করতে হবে। যদি আপনি সম্মানের জন্য স্পোর্টস করে থাকেন, তাহলে আপনাকে এই বিষয়টা চিন্তা করা যাবে না। আপনি যখন এডুকেশনটা শুরু করেন, পড়াটা শুরু করেন, আপনি কি তখন নিশ্চিত ছিলেন এই পড়াশোনা শেষ করে ডক্টরেট ডিগ্রি নিয়ে আপনি হচ্ছে কোনো আর্নিং সেক্টরে বিশাল বড় আর্নিং করবেন? এটা যেমন একটা অনিশ্চিত ছিল, আপনাকে শিক্ষাটা জ্ঞান অর্জনের জন্য করতে হয়েছে, তদ্রূপ এই কৌশলটা আপনি রপ্ত করেন আপনার বিপদের জন্য। আর অর্থনৈতিক ফিনান্সিয়াল সাপোর্টের যে বিষয়গুলো, ন্যাশনাল খেলোয়াড় হলে, সে পর্যায়ে প্রফেশনাল গেম হলে, এটা যখন আস্তে আস্তে হবে, এই পর্যায়গুলো আপনি আস্তে আস্তে উপভোগ করতে পারবেন। আর এটাকে আমাদের মধ্যে থেকে, যেমন আমরা অনেকেই যে ক্লাব, একাডেমি, ইনস্টিটিউট গুলা, যেমন বিকেএসপিতে বেশ কিছু লোক কর্ম করে খাচ্ছে, যেমন সেনাবাহিনীতে কোচ হয়ে খাচ্ছে, সেনাবাহিনীর প্লেয়ার হয়ে চলছে, বিজিবির প্লেয়ার হয়ে চলছে, বিজিবির কোচ হয়ে চলছে, তারা তো বেকার নাই। তো যে যেভাবে প্রফেশনটাকে গড়ে নেয়, সহস্র লোক বাংলাদেশে কোচ হিসাবে নিজের পেশাটাকে, কারাতেটাকে বানিয়ে নিয়েছে। কিশোর কিশোরী ক্লাব থেকে শুরু করে আমাদের অন্যান্য প্রজেক্ট গুলা, এনজিও গুলাও আমাদের এই কাজগুলা ছাড়ে থাকে এবং করে থাকে। তো এগুলার মাধ্যমেও আমরা আমাদের অর্থ উপার্জনের একটা রাস্তা পাচ্ছি এবং করছি। কিন্তু এটাই কি আমাদের কাম্য? এই ফোকাসটা আমাদেরকে দেখতে হবে, আসলে আমরা কি চাচ্ছি। আচ্ছা, তো এমনি সাধারণ ক্ষেত্রে আমরা যেটা করি, যে কোনো কাজে লাগার আগে সেখানে আর্থিক অ্যাবিলিটিটা বা আর্থিক ইফিসিয়েন্সিটা কেমন সেটা আমরা বিবেচনা করার চেষ্টা করি। তো সেই আঙ্গিকে হয়তো তারা প্রশ্নটা করে থাকেন। তো এখানে আরেকটা বিষয় দাঁড়ায় যে বাংলাদেশে কিছু স্পোর্টস আছে, যেমন ফুটবল বলেন, ক্রিকেট বা এই জাতীয় কিছু প্রথম সারির গেম, যেগুলাতে দেখা যায় যে বিভিন্ন খেলোয়াড়রা বিভিন্ন লিগে বা বিভিন্ন জায়গাতে হায়ারে খেলে তারা কিন্তু একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করে নেয়। তো আপনার কাছে প্রশ্ন হলো যে কারাতেতে এই ধরনের কোনো সুবিধা আছে কিনা বা কতখানি আছে? আসলে ক্রিকেট বা ফুটবল বা হকি, এগুলা বাংলাদেশের অনেক প্রাচীন একটা মানে গেম। বাংলাদেশ শুরু থেকে এদের জনপ্রিয়তা মানে তুঙ্গে ছিল, এবং বাংলাদেশে শুরু হওয়ার আগে বলতে গেলে খেলা শুরু হওয়া থেকে এগুলা খুব তুঙ্গে। হ্যাঁ, আর কারাতে বলি, উশু বলি, জুডো বলি বা আর্চারি বলি বা পিস্তল শুটিং চালানো বলি, মানে শুটিংটা আর কি, পিস্তল চালানো, রাইফেল চালানো, এই খেলাগুলা এসছে প্রয়োজন সাপেক্ষে একটা একটা করে। আর এই খেলাগুলো সেরকম ভাবে জনপ্রিয় জায়গা দখল করতে পারেনি ফুটবল বা ক্রিকেট বা হকির মতো, যার কারণে এখানে প্রফেশনালি ওদের সাথে আমাদের তুলনাটা হয়ে ওঠে না। আপনি নিজে একটু খেয়াল করে দেখেন, পাড়া মহল্লার প্রত্যেকটা বাচ্চা কিছু না হলেও ব্যাট ধরতে জানে বা ফুটবল একটা কিক দিতে জানে, এই সবগুলা জানে, এবং প্রত্যেকটা মানুষই কখনো না কখনো ফুটবল খেলেছে, কখনো না কখনো ক্রিকেট খেলেছে। কিন্তু আপনি কি বলতে পারবেন কোনো না কোনো পাড়া বা এলাকায় কারাতে করেছে, না উশু করেছে, জুডো করেছে? যার প্রয়োজন হয়েছে সে গেছে। তো এইরকম একটা পর্যায়ে আমাদের এই গেমটা এসছে প্রয়োজন সাপেক্ষে, এই জন্য আমরা এটাকে এতটা দূর নিয়ে যেতে পারিনি। এবং এখানে আমাদের সরকারি সহযোগিতারও কিছু সুবিধা অসুবিধা আছে, আমাদের ফেডারেশন গুলোরও কিছু জায়গা সুবিধা অসুবিধা আছে। এবং আমি বলবো ব্যক্তিগতভাবে আমাদের ফেডারেশন গুলা আরেকটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতো। এখন ইচ্ছাকৃত করে নাই না অনিচ্ছাকৃত ভাবে করেছে আমি জানি না, কিন্তু আসলে আমি মনে করি যে এই চেয়ারে বসে থাকলে অনেক কিছু করা যেত।
বর্তমান যে পরিস্থিতিতে আমাদের মার্শাল আর্ট বা কারাতে আছে এর থেকে অনেক বেটার করা যেত, কিন্তু তারা আসলে ফিনান্সিয়াল দিকটা কেন করে নাই তারাই ভালো উত্তর দিতে পারবে। কিন্তু আসলে অপার সম্ভাবনার এই গেমটা এবং এরকম মার্শাল আর্ট ইভেন্ট গুলা প্রত্যেকটাই প্রফেশনাল হিসাবে, ইনকামের হিসাবে, জনপ্রিয়তার ক্ষেত্রে বলতে পারেন অপার সম্ভাবনার একটা গেম। আর সর্বোপরি আমি মনে করি নিজের জন্য এটা করা উচিত, জানা উচিত, প্রয়োজন সাপেক্ষে। আর অর্থনৈতিক দিকটা, অর্থ ইনকাম উপার্জন, এটাকে আপনাকে প্ল্যানিং করে নিতে হবে আপনি কিভাবে করতে চান। তারপরে আমি একটু অ্যাড করতে চাই যে আমার কেন জানি মনে হয় যে আমরা আমাদের কারাতে বা মার্শাল আর্ট গেমটাকে জনগণের কাছে বা জনগণের দ্বার প্রান্তে পৌঁছাতে আমরা কিছুটা সক্ষম হয়নি। অপারগতা আছি। জি, জি। কারণ আমি দেখেছি যে অনেকেই মার্শাল আর্ট বা কারাতে যে একটা অন্যান্য স্পোর্টস এর মতো গেম, এই জিনিসটা তারা আসলে জানেই না। তারা ধরেই নেয় যে কারাতে মানে হয়তো ওই গলি গলিতে মারপিট করে বেড়ায় বা তাদের ধারণাটা যেরকম আসে আর কি। তো এরকম জায়গা। তো হয়তো আমরা আরেকটু প্রচারটা করতে পারলে অথবা মানুষের কাছে দ্বার প্রান্তে যদি আমরা পৌঁছাতে পারতাম, হয়তো কারাতেটাকে আমরা আরেকটু উপরে নিয়ে যেতে পারতাম। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে যতটুকু চেষ্টা করছি এই জায়গাগুলোতে আমাদের যেগুলো লোক আছে, যেমন আমাদের চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল, উনি গ্রামগঞ্জ থেকে সিনেমার মাধ্যমে মানে পৌঁছাই দিয়েছে গ্রামগঞ্জ হ্যাঁ, হ্যাঁ। পর্যন্ত মার্শাল আর্ট এবং এর প্রয়োজনীয়তা। ঠিক এরকম ভাবে ওইরকম একজন ব্যক্তি যখন এটার উদ্যোগ নিয়ে পৌঁছাতে সক্ষম হয়েছে তার জনপ্রিয়তার মাধ্যম দিয়ে, তা আমাদেরও কিছুটা কাজ এবং দায়িত্ব প্রত্যেকের আছে যারা কারাতে করি, তারা এটাকে কিভাবে এর প্রয়োজনীয়তাটা উপলব্ধি করা যায় এবং শিক্ষাই পারে মানুষের এই কুসংস্কার এবং অন্ধবিশ্বাস এবং ভুল ধারণা থেকে রক্ষা করতে। তো আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ এখন অনেকটাই শিক্ষিত জনগণের দ্বারা পরিচালিত হচ্ছে। আশা করছি যে আমরা হয়তো বোঝাতে সক্ষম হলে মানুষের মধ্যে এটা জনপ্রিয়তা গড়ে তুলতে পারবো। আচ্ছা, এরপরের প্রশ্নটা হলো যে আমরা অনেক সময় হয় কি দেখি যে ক্লাবে বা যে কোনো প্রতিষ্ঠানে একটা বাচ্চাকে তার অভিভাবক ভর্তি করালো, আবার কিছুদিন পরে দেখা যায় যে ঠিক একই সময়ে তারা একটা বা দুটো প্রাইভেট রাখে। তো দেখা যায় যে তখন প্রাইভেট পড়বে নাকি কারাতে করবে এটা নিয়ে তারা আসলে কনফিউজড হয়ে যায়। তো আমার প্রশ্নটা হলো যে কারাতেটা কি আসলে লেখাপড়ার সাথে সাংঘর্ষিক, নাকি কারাতে এবং লেখাপড়া দুটো সমান্তরালে চলতে পারে? এই বিষয়টা নিয়ে যদি কিছু বলতেন। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমার মতো করে যদি আমি উদাহরণ দিই, আপনার সাবজেক্ট হচ্ছে বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ বিজ্ঞান, ধর্ম, বিভিন্ন সাবজেক্ট আছে। জি। তা আপনি কেনই শুধু অঙ্ক এবং ইংরেজিতে প্রাইভেট পড়তে চান? কারণ আপনি ওটার গুরুত্ব বেশি দেন হ্যাঁ। জীবনটাকে পরিচালনার জন্য। তদ্রূপ ভাবে আপনি যখন কাজ শুরু করবেন তখন আপনাকে প্ল্যানিং করে করতে হবে। আপনি একটা বাচ্চাকে যখন কোনো জায়গায় দিয়েছেন, টাকা খরচ করেছেন, ভর্তি করেছেন, ড্রেস কিনে দিয়েছেন, নিশ্চয়ই আপনার একটা উদ্দেশ্য ছিল। আপনি এমনি হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে ভর্তি হ্যাঁ, করেন নাই। অবশ্যই অবশ্যই। তো ঠিক ওইরকম ভাবে টিউশন দেওয়ার আগে আপনাকে চিন্তা করতে হবে আপনার উদ্দেশ্যের মধ্যে এটা ব্যাঘাত ঘটছে কিনা। 24 ঘন্টা সময়ের মধ্যে মাত্র আপনি 1 থেকে 1.5 ঘন্টা কারাতের পিছনে দেন। তো তার মধ্যে যে বাকি 23 ঘন্টা বা 22.5 ঘন্টা থাকে সেটা নিয়ে আপনি শিডিউল ম্যাচিং করেন না। আপনার কাছে সময় আছে, সুযোগ আছে, সবকিছু আছে। আপনি ওই সময়টাতে আপনাকে দিতে হবে এমন কোনো কথা নেই। তো এটা আপনার গুরুত্বের উপরে নির্ভর করে আপনি দিবেন। আসলে আপনি এটাকে কতটা গুরুত্ব জি, দিচ্ছেন, জি, আপনার জন্য এক্সাক্টলি। কতটা প্রয়োজন। এখানে আরেকটা বিষয় কাজ করে। আমার মনে হয় যে আমরা পড়াশোনাটাকে হয়তো তার ভবিষ্যৎ দেখতে পাই। আর আমাদের অভিভাবকরা হয়তো মনে করে যে কারাতেটা শিখাটা জাস্ট একটা শখ। তো এই জায়গায় যখন দুটাকে এক দাঁড়িপাল্লাতে মাপার চেষ্টা করে, সেই ক্ষেত্রে হয়তো মনে করে যে কারাতের চাইতে হয়তো পড়াশোনা করলে বেশি। আমি বলছি না যে পড়াশোনাটা করতে হবে না। আমি এটা বলতে চাচ্ছি যে কারাতে এবং পড়াশোনা পাশাপাশি রেখে করা যায়। আর আরেকটা বিষয় আমাদের কাজ করে, যেমন আমি নিজেও যেহেতু একজন কারাতেকা, আমি নিজেই দেখেছি যে আমি হয়তো সকালে 6:30 থেকে 8:30 বা 9টা পর্যন্ত প্র্যাকটিস করি। তো যেদিন আমি প্র্যাকটিসে আসি না সেদিন কিন্তু আমার ঘুম ভাঙতে প্রায় 10টা বেজে যায়। আর যেদিন প্র্যাকটিস করি সেদিন কিন্তু আমি ঠিক আবার 5:30টায় উঠি, নামাজ আদায় করি, তারপরে আমি কিন্তু ক্লাবে চলে আসি। তো ওই যে আমি কারাতেতে আসলাম না বা প্র্যাকটিস করলাম না, এতে কিন্তু আমার পড়াশোনার উপরে খুব একটা যে প্রভাব পড়ছে তা না। আমি কিন্তু সময়টা ঘুমিয়েই কাটাচ্ছি। তো এই বিষয়টা হয়তো আরেকটু আহ দিক নির্দেশনা, সচেতনতা, হ্যাঁ, আরেকটু একটু সচেতন আগে হলে। যেটা বললাম যে আমরা সচেতন হলে এর সমাধান করতে পারি। আসলে আমরা একটা টাইমের মধ্যে যদি দুইটা ইনক্লুড না করি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, যেমন আমরা কখনোই কিন্তু আমি এক জায়গায় অঙ্ক প্রাইভেট পড়ছি, আবার ওই টাইমে আমার বাবা বা আমার মা আরেক জায়গায় আমার অঙ্কের হ্যাঁ, টিচার নিয়োগ করে না। করে না। ওই সময়টাকে বাদ দিয়ে আমার ইংরেজির জন্য যদি টিচার দেয় তাহলে ওই সময়টা বাদ দিয়ে আমি যদি সকালে অঙ্ক পড়তে যাই আমার জন্য বিকালে ইংরেজির টিউশন জি। রাখে। তো ঠিক ওই রকম ভাবে আমার যদি সকালে আমার ট্রেনিং থাকে
তো ওই ট্রেনিং টাইমটা বাদ দিয়ে অন্য কোনো টাইমের মধ্যে ইনক্লুড করা যায় টিউশনটাকে। অবশ্যই সেটা গার্জেনের উপরে নির্ভর করবে সে কোনটাকে গুরুত্ব দিচ্ছে। Exactly. আর আমি যদি বলি একটা মানে জীবন্ত উদাহরণ আমাদের সামনে আছে। কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটির একটা মেয়ে ধর্ষিত হয়েছিল এবং মারা গেছিল। কার মাধ্যম দিয়ে? কিছু ইয়াবা সেবনকারীর মাধ্যম দিয়ে। কিছু বলতে গেলে মেবি পেপার পত্রিকায় এসেছিল একজন ব্যক্তি। একজন ঢাকা ইউনিভার্সিটির পড়া একজন মহিলা বা নারী বা কিশোরী বা আমি বলি যুবতী মেয়ে, তো একটা মা বাবা তাকে দীর্ঘ সময় স্বপ্ন লালন করে প্রস্তুত করে তাকে A to Z সময় দিয়ে টাকা পয়সা খরচ করে তিলে তিলে তৈরি করেছে, কিন্তু সেটা নিমিষেই ধ্বংস হয়ে গেল একজন ইয়াবা সেবনকারী। যদি ইয়াবা সেবনকারীকে নিয়ে আমরা চিন্তা করি বা কথা বলি বা ধারণা করি, তাদের শরীরে কিছু থাকে। তো তার মতো একটা পুরুষের কাছে কতটা মানে একটা সুস্থ মেয়ে কতটা ভীতু হলে তার কাছে এরকম ভাবে পরাস্ত হয়, কারণ তার মধ্যে আতঙ্ক কাজ করছিল। তো আমরা যদি এই জায়গাটাকে একটা জীবনটাকে গুরুত্ব দিই, জীবনের জন্য খুব প্রয়োজন এই আত্মরক্ষার কৌশলটাকে। তো এইটা যদি থাকতো, সে যদি আত্মবিশ্বাসী থাকতো, তার কাছে যদি এই কৌশলটা থাকতো, সেটা আমার গেম বলে না, সেটা যে কোনো কারাতে বা তাইকোয়ান্ডো হোক বা উশু হোক বা বক্সিং হোক, সে যদি নিজেকে প্রস্তুত রাখতে পারতো, আত্মবিশ্বাসটা অনেক থাকতো, তাহলে আমার মনে হয় সেই দিন এই দুর্ঘটনাটা ঘটতো না। নিয়তি সম্পূর্ণই আলাদা বিষয়। অবশ্যই এরকম ভাবে শিক্ষিতটাকে আমরা শিক্ষাটাকে গুরুত্ব দিচ্ছি, কিন্তু আসলে দিন শেষে একটু যদি চিন্তা করি, এই শিক্ষা কি আমাকে নিরাপত্তা দিতে পারছে সবসময়? এই শিক্ষা দিয়ে কি আমি প্রতিহত করতে পারছি সবকিছু? তো জীবনটা একটাই, এটা বিবেচনা করার জন্য আমাদেরকে ভাবতে হবে শুরু থেকে। আর যেহেতু আমরা অভিভাবক, আমাদের সন্তানরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এদের জন্য আমাদেরকেই চিন্তা করতে হবে আমার বাচ্চাটাকে আমি কিভাবে মানুষ করতে চাই। সবার উদ্দেশ্য থাকে আমার বাচ্চা ডাক্তার হবে, নাহলে ইঞ্জিনিয়ার হবে। সর্বোপরি আমাদের গুরুত্ব দেওয়া দরকার আমার বাচ্চাটা মানুষের বেঁচে থাকতে পারবে, মানুষের মতো মানুষ হবে। এক্স্যাক্টলি। তো এই জায়গাটা আমাকে ফিক্সড করতে হবে, সে আগে বেঁচে থাকুক, সুস্থভাবে বেঁচে থাকুক। বড় বড় চশমা লাগিয়ে পাওয়ারফুল দিয়ে তার থেকে বেটার হয় আমি মনে করি যে একটু কারাতে করুক, একটু সুস্থ থাকুক, একটু ঘাসের উপরে হাঁটুক। কারাতে করতে গেলে এই সব কিছুর মধ্যেই তার চর্চাটা থাকবে। ইনফ্যাক্ট আমারও যেটা মনে হয় যে একটা মানুষ অনেক বড় চাকরি করছে, অনেক টাকার মালিক হয়েছে, কিন্তু সে আসলে চারিত্রিকভাবে মানসিকভাবে সে আসলে মানুষ হয়ে ওঠেনি। তো এই অমানুষ হওয়ার চাইতে আমার মনে হয় যে একটা সাধারণ কর্ম করেও তার মানুষ হওয়াটা জরুরি। তো কারাতে আলটিমেটলি কিন্তু আমাদের নৈতিকতারই শিক্ষা দেয়। আপনার এই প্রশ্নের সাথে সম্পর্কিত আমি আরেকটি প্রশ্ন আপনাকে রাখতে চাই, সেটা হলো যে এই যে মাদকাসক্ত যে মানুষ দ্বারা সাধারণত আমাদের নারীরা বিশেষ করে নির্যাতিত হয়, আপনার কাছে আমার প্রশ্ন হলো যে কারাতে শেখার মাধ্যমে এই ধরনের মাদক থেকে দূরে থাকা বা এই যে বখাটেপনা এইগুলো থেকে দূরে থাকা সম্ভব কিনা, বা এইগুলো নিরসনে কি কারাতে আদতে কাজ করে? অবশ্যই, যদি আমি এটাকে বলি গুরুত্ব দিয়ে, তো অবশ্যই কাজ করে। যেমন যদি লং টাইম একটা স্টুডেন্ট অ্যাথলেট হয়, সে খেলোয়াড় হয়, তাহলে সে তার জন্য স্ট্যামিনার প্রয়োজন হয়, তার বডিতে প্রয়োজন হবে। আর এই স্ট্যামিনারটা ধ্বংস করে কে? মাদক, বিভিন্ন ধরনের বিড়ি সিগারেট থেকে যে কোনোটা হতে পারে। যে কোনোটা হতে পারে। তো যদি এই স্পোর্টসটাকে কেউ কন্টিনিউ করতে পারে, সেটা বাবা মায়ের চাপে হোক অথবা নিজের প্রয়োজনে হোক, এটার সাথে সম্পৃক্ত থাকতে পারে, তাহলে তার স্ট্যামিনার তৈরির দিকে যখন সে মনোযোগ দিবে, তখন সে এগুলা থেকে আস্তে আস্তে অ্যাভয়েড করতে বাধ্য হবে। এবং আমাদের যে ডোপ টেস্টটা দিয়ে থাকি, ডোপ টেস্টের মধ্যে দিয়ে কিন্তু আমাদের বারবার পরীক্ষা, যে আমাদের যে আতঙ্কটা যে আমি হয়তোবা এই মাদকের সাথে সম্পৃক্ত ধরা পড়ে যেতে পারি, আমি ডোপ টেস্টে বাতিল হয়ে যাব এবং আমার খেলাটা বন্ধ হয়ে যাবে, এটা থেকেও কিন্তু আমরা উদ্বুদ্ধ হচ্ছি মাদক থেকে দূরে থাকা। আর সমাজের মধ্যে যখন সমবয়সী মানুষজন থাকে, তখন দুষ্টামো বদমাইশি এই করতে করতে টন টিস বিভিন্ন জায়গা থেকে আস্তে আস্তে এই যে ধর্ষণ সহ বিভিন্ন ক্রাইম সমাজে ছড়িয়ে যাচ্ছে। আর যখন আমরা স্পোর্টস এর মাঝে যুক্ত থাকি, তো এই ক্লাবগুলা বা একাডেমি গুলাতে বিভিন্ন বয়সের মানুষ থাকে, তো সবসময় যখন ওদের সঙ্গে থাকি, তো আমাদেরকে ওই জায়গাটা একটু ভদ্রতা লেভেলটাকে মেনটেন করে চলতে হয়। এটা আমাদের ফ্রেন্ড সার্কেল না। তো এই সময়টা সবসময় ভদ্র থাকার একটা চেষ্টা করতে করতে না সত্যি একটা বিবেক জাগ্রত হয়, এবং যারা বড়রা থাকে তারা সবসময় আমাদেরকে চোখে চোখে রাখতে পারে। সমবয়সীরা, ছোটরা আমাকে দেখছে, একটা আতঙ্ক থাকে। এটা থেকে রাস্তায় আমি মনে করি যে অনেকটা মানবিকতা তৈরি হয়, এবং আমরা আমাদের বিবেকটাকে জাগ্রত অবস্থায় পাই, এবং আমরাই এটাকে যেহেতু চেষ্টা করি যেন এই জায়গাটা দমন করা যায়,
সে তো আমাদের বলতে বলতে আমাদের ভেতরকার মানুষগুলো সচেতন হয়ে যায়, জাগ্রত এটা হয়ে থেকে ওঠে। দূরে থাকে। তা আমি মনে করি এভাবে কিন্তু আমরা মাদক থেকে আহ, মানে যে সমাজের যে কিট গুলা যেগুলা মানে বিশেষ করে টিস করা, টন করা, মেয়েদের ধর্ষণ করা, এগুলা জায়গায় থাকে, মানুষ সেই রূপী জায়গা অমানুষ এক কথায়। অমানুষগুলা তাদেরকে কিন্তু আমরা হয়তো বা চেষ্টা করলে এভাবে আস্তে আস্তে দূরে আনতে পারি। জন্মের পর থেকে কিন্তু কেউ খারাপ থাকে না, হ্যাঁ, অবশ্যই এবং অবশ্যই। এটা হয়তোবা আমরা অভিভাবক নিজের সন্তানদের কেউ খারাপ চায় না, কিন্তু স্বাধীনতা দিতে যে এতটা স্বাধীনতা দিয়ে দিই, হয়তোবা একটু খেয়াল রাখি না, নিজেদের জীবনে একটু ব্যস্ত হয়ে পড়ি, যে সময়টা ওদের মানুষ হওয়ার সময় সে সময়টাই তারা অমানুষ হতে শুরু করে দেয়। এক্স্যাক্টলি। তো ওই সময়টাতে আমরা কিশোর কিশোরীদের যদি গুরুত্ব দিয়ে এই একাডেমি গুলাতে রাখি, আমার মনে হয় এই দুর্বিষহ দিন আমাদের সমাজকে দেখতে হবে না, আমাদের পরিবারকে দেখতে হবে না, আমাদের বিদ্যালয়কে দেখতে হবে না। এর সাথে আমি আরেকটু বলতে চাই যে আসলে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তো একটা বাচ্চা যখন দেখা গেল যে কোনো কাজ নাই, এখন তো আর বাইরে মাঠে খেলাধুলা করতে পারে না, এখন ভিডিও গেম বা এগুলা নিয়ে তারা ব্যস্ত থাকে। তো এই যে অলস মস্তিষ্কই হয়তো তাদেরকে কোনো না কোনো ক্রাইম অথবা মাদকের দিকে ঝুঁকে ঠেলে দেয়। দিচ্ছে। তো একটা বাচ্চা যখন কারাতে ট্রেনিং করবে, আমার মনে হয় যে সেই সময়টা যদি সেখানে ব্যয় হয়, তাহলে ওই যে কুকর্মগুলো করার সুযোগ আলটিমেটলি সে পাচ্ছে না। ইয়েস, এটাই আর কি আমাদের মূল জায়গাটা। সময় যখন থাকে, স্কুল কলেজ টিউশন সবকিছুর পাশে যেটুকু সময় থাকে, সেইটুকু সময়টাই আড্ডাবাজি, আর সেই জায়গা থেকে এই বড় বড় ক্রাইমটা সংগঠিত হচ্ছে। তো এই জায়গাটাকে যদি আমরা পরিকল্পিত রাখতে পারি, আমার মনে হয় সত্যি আমরা পারবো সমাজটাকে আরো একবার সংশোধনে নিয়ে আসতে। এসেন্সি আজকে অনেকগুলো প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে আমরা জানলাম, যে প্রশ্নগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন অভিভাবক এবং শিক্ষার্থীদের কাছে পেয়ে থাকি। তো আশা করি যে আমাদের আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে এই প্রশ্নগুলোর উত্তরগুলো তারা পেয়ে যাবে। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং অনেক অনেক শুভকামনা জানিয়ে আমরা আজকের অনুষ্ঠানটি শেষ করছি। ধন্যবাদ। আসলে গঠনমূলক প্রশ্নগুলোর মাধ্যমে গঠনমূলক উত্তর আসে, আর আমাদের এই সমাজ এবং আমাদের যে স্টুডেন্ট গুলো আসছে তাদের পরিশুদ্ধতার জন্য, তাদের প্রশ্নের সহজীকরণের জন্য এবং তাদের বোধগম্যের জন্যই আজকে আমারও উত্তরগুলা দিতে ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আমরা আজকের প্রশ্নগুলোর মাধ্যমে অনেক অজানা বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করলাম। আশা করি আজকের এই সাক্ষাৎকারের মাধ্যমে কারাতে সংক্রান্ত আপনাদের মনে যে প্রশ্নগুলো এসে থাকে, সেই প্রশ্নগুলোর কিছুটা উত্তর আপনারা পেয়ে যাবেন। সর্বোপরি আমি একটা কথা দিয়ে শেষ করতে চাই যে ছাগলের পেট থেকে জন্ম নিলে সে ছাগলই হবে, গরুর পেট থেকে জন্ম নিলে সে গরুই হবে। কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলেই যে সে মানুষ হবে তা কিন্তু না। তাকে সঠিক মনুষ্যত্ব ধারণ করতে হবে, তাকে সঠিক আদর্শে অনুপ্রাণিত হতে হবে, তাহলে সে মানুষ হতে পারে। তো আমরা দিন শেষে যেন সবাই প্রত্যেকেই পরিপূর্ণ মানুষ হতে পারি, এবং আমাদের সকলের মধ্যে মনুষ্যত্ব জাগ্রত হোক। আমাদের সমাজের এই যে দুর্নীতি, অনাচার এবং বিশেষ করে নারী নির্যাতনের যে বিষয়গুলো আছে, এই প্রত্যেকটা বিষয়গুলো আমাদের সমাজ থেকে ধুয়ে যাক, মুছে যাক সকল কালিমা। এই প্রত্যাশা জানিয়ে আমি আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে।